ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশে গেছেন বারবার, কিন্তু ফিরে এসে একবারও রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেননি রীতি অনুযায়ী। তার মানে তিনি ভায়োলেট করেছেন। তো সব মিলে এই কথাগুলো যে এখন আমরা জানতে পারছি, কার কারণে? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মুখ খোলার কারণে। খবরটা ছোট্ট, কিন্তু এর গুরুত্ব বা ঘনত্ব বেশ অনেক বড়। আবার প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি। তার মানে রাষ্ট্রপতির প্রেস সচিব নিয়োগ বাতিল করেছিল ইউনূস সরকার। এখন তারেক রহমানের সরকার রাষ্ট্রপতিকে আবার প্রেস সচিব দিয়েছেন। বুঝতে পারছেন? এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলছিল যে বিএনপি চাইলে আমি থাকতে পারি, আর না চাইলে চলে যাব। আগে বলেছিলাম কি কারণে? যে আমাকে অপমান করা হচ্ছিল। তো তিনি আশাবাদী যে তারেক রহমানের সরকার তাকে অপমান করবে না, তাকে মর্যাদা দেবে, গুরুত্ব দেবে। সেই গুরুত্ব বিবেচনায় সরওয়ার আলম তাকে রাষ্ট্রপতির প্রেস সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে 1 বছরের জন্য। তার মানে হচ্ছে যে রাষ্ট্রপতি বাতিল করা, অপসারণ করা, এটার ব্যাপারে বিএনপির এখন খুব একটা আগ্রহ নেই। কারণ রাষ্ট্রপতি তো সমস্যা করেনি। তো এখন দরকার কি? চলুক। যখন সমস্যা নেই, হয়তো আস্তে ধীরে 1 বছরের জন্য যখন তাকে নিয়োগ দেওয়া হয়েছে, তখন হয়তো 1 বছর পরে চেঞ্জ করতে পারে। এটা একটা মেসেজ, এটা একটা বার্তা। বার্তা হচ্ছে ইউনূস সরকারকে দেখালো যে তুমি বাতিল করছো, আমি কিন্তু আবার বহাল করলাম। তার মানে তোমার সিদ্ধান্ত সঠিক ছিল না। বুঝতে পারলেন? আমি এই জন্যই বললাম যে খবরটা ছোট্ট, কিন্তু এর গুরুত্ব কিন্তু অনেক বড়। এই যে রাষ্ট্রপতি মুখ খুলছেন, এটা কি এমনি এমনি? তিনি জানেন না যে এই মুখ খোলার জন্য তাকে খেসারত দিতে হবে? তিনি এই ঝুঁকিটা নিলেন কেন? কারণ তিনি নিয়েছেন এই কারণে যে তিনি বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন যে তারেক রহমানের সরকার ইউনূস সরকারকে পছন্দ করেনি। যদিও চুপচাপ থেকেছে, উপর দিয়ে মানে কি বলে, হাত বুলায় গেছে, কিন্তু ভেতরে ভেতরে অসন্তুষ্ট ছিল। অসন্তুষ্ট হওয়ার কারণটা কি? এটাও একটু খোলাসা করে বলি। কারণটা হলো, আপনাদের মনে আছে ইউনূস সরকার ক্ষমতায় আসার পর নির্বাচনের দাবি তোলা হয়েছিল। কে তুলেছিল? বিএনপি। তারা বলেছিল যে প্রথমে সেপ্টেম্বর অক্টোবর, তারপরে তারা ডেট বাড়িয়ে ডিসেম্বর। কিন্তু তখন ইউনূস সরকার তার মানে অনুগ্রহভাজন এনসিপির নেতা এবং জামাত সহ অন্যদেরকে দিয়ে আওয়াজ তুলল যে বিএনপি হচ্ছে ক্ষমতালোভী, তারা নির্বাচন চায়, ক্ষমতায় যেতে তারা সংস্কার চায় না, তারা বিচার চায় না। পরিস্থিতিটা এমন ছিল, বিএনপি একটু চুপ মেরে গিয়েছিল, কিন্তু তারপরও দাবি ছাড়েনি। পরে এটা ঠেলে দিয়ে ফেব্রুয়ারি মাসে করা হলো লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের পর। এটা বিএনপি হজম করতে হয়েছে। বিএনপি আর ইউনূস সরকার মনে করেছে যে এর মধ্যে নিশ্চয়ই এমন কিছু ঘটনা ঘটবে যেখানে নির্বাচন হয়তো হবে না এবং তার ক্ষমতায় থাকা লম্বা সময় ধরে প্রলম্বিত হবে। কিন্তু পরিস্থিতি যত গড়ালো, আস্তে আস্তে মববাজরা নিয়ন্ত্রণ নিতে লাগলো সরকারের। তখন ইউনূস সাহেব দেখলো যে আমসালা দুটোই যাবে, তখন দ্রুত বেগে যেভাবে হোক না কেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন করতেই হবে, এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেল। তার মানে ইচ্ছা ছিল না, পরে পরিস্থিতি ঠেলে দিল যে তাড়াতাড়ি নির্বাচন করে সসম্মানে বেরোতে হবে। এবং এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু পালাইতে হয়নি। তিনি গ্রামীণ সেন্টারে যে আবার অন্তত যোগ দিতে পেরেছে। কিন্তু ইউনূস সরকার তো কিছু প্রতিহিংসার চরিতার্থ করেছে। এই যে রাষ্ট্রপতি মুখ খুললেন, তাকে জাতীয় ঈদগাহে পর্যন্ত নামাজ পড়তে যেতে দেওয়া হয়নি, অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস গেছেন, রাষ্ট্রপতি যেতে পারেননি। রাষ্ট্রপতি বিদেশে কসোভো এবং কাতার অন্তত 2টা তার আমন্ত্রণ ছিল, রাষ্ট্রপ্রধান হিসেবে যেতে দেওয়া হয়নি। তার সমাবর্তন অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের, তিনি আচার্য হিসেবে যাওয়ার অধিকার রাখেন, তাকে যেতে দেওয়া হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশে গেছেন বারবার, কিন্তু ফিরে এসে একবারও রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেননি রীতি অনুযায়ী। তার মানে তিনি ভায়োলেট করেছেন। তো সব মিলে এই কথাগুলো যে এখন আমরা জানতে পারছি, কার কারণে? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মুখ খোলার কারণে। তো ফলে তিনি যে এখন মুখ খুললেন, কই ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় তো মুখ খোলেননি, 1 বা 2 বার খুলেছেন। যেমন ধরেন ওই যে তিনি বলেছেন
যে নির্বাচিত সরকার আসার সাথে সাথেই তিনি চলে যাবেন, এই কথা বলেছেন বিদেশি গণমাধ্যমকে। আর একটা বলেছেন যে তাকে অপমান করা হয়েছে, রাষ্ট্রপতির ছবি কেন বিদেশি মিশনগুলো থেকে এক রাতের মধ্যে নামানো হলো। এইরকম টুকটাক কিছু অসন্তোষ ছাড়া বড় ধরনের বক্তব্য কিন্তু দেননি। কিন্তু এবার তিনি রীতিমতো এক ধরনের ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্তের অভিযোগও তুলেছেন, যে তাকে অপসারণের জন্য অন্তত 3বার অ্যাটেম্প নেওয়া হয়েছিল, কিন্তু অ্যাটেম্পগুলো ব্যর্থ হয়েছে। বিএনপির শীর্ষ নেতৃত্ব, সামরিক শীর্ষ নেতৃত্ব এবং বিদেশি মিশনের কর্মকর্তারা সেটা চাননি বলে। তো এখন এই অবস্থায় এই যে সরোয়ার আলমকে 1 বছর মেয়াদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো, এবং সরোয়ার আলম কিন্তু উপপ্রেস সচিব ছিলেন। তার মানে বেগম খালেদা জিয়ার, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপপ্রেস সচিব ছিলেন সরোয়ার আলম, তাকেই নিয়োগ দেওয়া হলো। তার মানে হচ্ছে যাতে বিএনপির সাথে একটা ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করতে পারেন এই সরোয়ার আলম। বিষয়টা খুব পরিষ্কার। তারেক রহমানের সরকার তো বলতে পারতো যে না, যেহেতু মানে ডক্টর মোহাম্মদ ইউনূস পছন্দ করেন না শাহাবুদ্দিনকে, তার প্রেসে কাউকে নিয়োগ দেওয়া হয়নি বা প্রেস ডিপার্টমেন্টে অ্যাবলিশ করা হয়েছে, সুতরাং আমরা কেন করব, সেটা কিন্তু করেননি। তার মানে রাষ্ট্রীয় রীতি নীতি, সাংবিধানিক যেই মানে নিয়ম কানুনগুলো, সেটা রক্ষা করতে চায় তারেক রহমানের সরকার। এতেই বোঝা যাচ্ছে, দুইটা মেসেজ পাওয়া গেল, যে খুব সহসায় রাষ্ট্রপতি সরছেন না, আর ডক্টর মোহাম্মদ ইউনূস যে অন্যায় কাজ করেছেন সেই অন্যায়ের একটা প্রতিবাদও জানানো হলো সরোয়ার আলমকে প্রেস সচিব হিসেবে, রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে নিয়োগের মধ্য দিয়ে। দর্শক, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 12ই মার্চ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসবে 12ই মার্চ। 12ই ফেব্রুয়ারি নির্বাচন, 1 মাসের মাথায় এসে প্রথম অধিবেশন বসছে। নতুনভাবে বসার চেয়ে আমার কাছে মনে হচ্ছে এবারের অধিবেশন এবং সংসদ প্রথম ভাগেই অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এখানে অবতারণা হবে। বিরোধী দল তার শক্তিমত্তা দেখাবে, সরকারি দল তার কর্তৃত্ব দেখাবে। অর্থাৎ বিরোধী দল চেপে ধরার চেষ্টা করবে প্রথম থেকেই সরকারি দলকে, আর সরকারি দল প্রথম থেকেই বিরোধী দলকে কোণঠাসা করার চেষ্টা করবে। এই কম্পিটিশনে যে জিতবে 5 বছর সে সুখে শান্তিতে থাকতে পারবে। আমি একটা কথা বলি, এটা আগাম বলা হচ্ছে কিনা জানি না, কিন্তু আলামত তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই সংসদের শুরুতেই একটা জটিলতা তৈরি হয়েছে, ওই যে দ্বিতীয় শপথকে ঘিরে। দ্বিতীয় শপথের সাথে যুক্ত আছে গণভোট, যুক্ত আছে জুলাই সনদ বাস্তবায়ন। আমার ধারণা, যেহেতু সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে আর বিএনপি বরাবর সংবিধান অনুযায়ী চলতে চায়, সুতরাং তারা মনে করে যে গত 18 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের বহু কর্মকাণ্ড তারা সমর্থন করেনি। সমর্থন না করলেও প্রবল বিরোধিতার মধ্যে দেশে অন্য কোনো পরিস্থিতি তৈরিও করতে চায়নি। তারা চেয়েছে ছলে বলে কলে কৌশলে যেভাবে হোক না কেন নির্বাচনটা আদায় করা, কারণ নির্বাচন হলে বিএনপির জয় সুনিশ্চিত, এবং সেটা বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে। এবং এই বিশ্বাসের একটা বাস্তবতাও আমরা দেখা গেল। বেগম খালেদা জিয়ার মৃত্যু হবার পরও বিএনপি এক চুল এদিক সেদিক যে নড়ে যায়নি, অর্থাৎ একেবারে বসে যায়নি। অনেকে বলছিল যে বেগম জিয়া মৃত্যুর সাথে সাথে বিএনপিও শেষ, কিন্তু সেখান থেকে যে আবার ধ্বংসস্তূপ থেকে নতুন করে জন্ম নেবে এবং আরো শক্তিশালী রূপে, সেটা অনেকে কল্পনাও করতে পারেনি। তারেক রহমান একেবারে এসেই বাজিমাত, 2 মাসের মাথায় ভোটার হওয়া, বাংলাদেশের এমপি হওয়া, প্রধানমন্ত্রী হওয়া, এতগুলো অর্জন এত অল্প সময়ের মধ্যে আর কেউ করেছেন কিনা আমি বাংলাদেশের ইতিহাসে আমি এটা দেখছি না। অন্যদিকে দেখেন, শুরু থেকেই তারেক রহমান চিরাচরিত রাজনীতির যে চর্চা সেটা বাদ দিয়ে তিনি ভিন্ন আঙ্গিকে মঞ্চের এক পাশ থেকে আর এক পাশ হেঁটে হেঁটে তিনি বক্তব্য দিয়েছেন, মানুষের সাথে এক ধরনের কথোপকথন করেছেন। এর মধ্য দিয়ে একটা অন্য ধরনের একটা নতুন রাজনীতির বার্তা দিলেন। তারপর নির্বাচন হলে নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। সামনে বিপদটা কিন্তু আছে। সেই বিপদটা কি? ওই যে দ্বিতীয় শপথ,
সেই শপথের জায়গা থেকে বিএনপি বাঁচবে কিভাবে? আমার এখনো বিশ্বাস হয় সম্ভবত, যেহেতু সংসদে তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে, এই গণভোট বাতিল হয়ে যাবে। এই জুলাই সনদ বলে কোনো সনদ থাকবে না। তাহলে কি হবে? তাহলে কি জুলাই চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করা হবে? মোটেও না। বিএনপির 31 দফার মধ্যেই আছে ক্ষমতার ভারসাম্য। বিএনপির 31 দফার মধ্যেই আছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ করা, উচ্চ কক্ষ কক্ষ নির্দিষ্ট করা এবং একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা। এই 4-5টা ধাপ যদি বিএনপি এই সংসদে নিয়ে আসতে পারে, তাহলে মানুষ কিন্তু ওই জুলাই সনদ, সংস্কার এগুলি সব ভুলে যাবে। বিএনপি সম্ভবত সেই পথেই হাঁটছে। বিএনপি আর পেছনের পথে হাঁটবে না। বিএনপি এই সংসদকে, এই সংবিধানকে উপেক্ষা করার মধ্য দিয়ে স্বাধীনতা মুক্তিযুদ্ধকে তারা কোনোভাবেই তার গায়ে মানে একটা দাগ পড়ুক, সেই দাগটা কোনোভাবেই বিএনপি পড়তে দেবে না। কারণ বাংলাদেশের এখন মুক্তিযুদ্ধ স্বাধীনতার যে মূল ধারাটা, সেই মূল ধারাটা এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে বিএনপি। বিএনপি আওয়ামী লীগকে আর এই সুযোগ দেবে না, নিজেরাই এই পতাকা বহন করবে। সুতরাং বিএনপি এই দ্বিতীয় শপথ, সংবিধানের সাথে সাংঘর্ষিক গণভোট, জুলাই সনদ এগুলোকে আর তোয়াক্কা না করেই সম্ভবত সংসদে একটি ভিন্ন মাত্রা যুক্ত করবে, যেটা হচ্ছে বিদ্যমান যে সংবিধান তার আলোকে আরো কি কি সংস্কার করা যায়, 31 দফাকে কিভাবে বাস্তবায়ন করা যায়, সেই পথেই হাঁটবে। সেই পথে হাঁটলে বিএনপির ধারণা যে জুলাই সনদ, গণভোট, দ্বিতীয় শপথ এই বিষয়গুলো একেবারে অপ্রাসঙ্গিক হবে। হয়তো সেই দিকেই যেতে পারে, আমার এটা বিশ্বাস। দেখা যাক সামনে কি হয়।